সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন সিনিয়র সাংবাদিক আহমদ আতিক। আতিক ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার ক্রু তরফ থেকে আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছে। দর্শক শ্রোতাদেরও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন গত 2 দিন অনেক কিছু হয়েছে এই ইসরায়েল, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে, এবং গতকাল একটা শোকাহত দিন গিয়েছে ইরানের জন্য, ইরানের নেতৃত্বের জন্য। আমরা সবাই জানি যে গত 2 দিন আগে থেকেই ইসরায়েল বলে আসছিল যে তারা নিরাপত্তা বিষয়ক উপপ্রধান এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারজানি আর ওদিকে আলী রেজা বায়েদ হত্যার দাবি করেছিল। ইরান গতকাল রাত 3টায় সেটা স্বীকার করেছে, স্টেটমেন্ট দিয়েছে। এরপরে পরবর্তীতে জেনারেল এবং পররাষ্ট্রমন্ত্রীর সারা বিশ্বের উদ্দেশ্যে তাদের রিয়াকশনও দিয়েছে, এবং হামলাটাও সেই পরিমাণ তীব্র হয়েছে। এবং যেটা দেখছি যে ইসরায়েলি এখন আস্তে আস্তে তাদের ধ্বংসের ছবিগুলা বিভিন্ন চ্যানেলে দিচ্ছে। আমি যেটা সকালে এটা অনুষ্ঠানটা শুরু করার আগে দেখলাম। তো গত 2-3 বিশেষ করে এই যে আবার যেটা আতিফের কাছে আমি একটা প্রশ্নটা রেখে তারপর শুরু করছি, আপনি আপনার ইচ্ছা মতো প্রশ্নের উত্তরটা যে কোনো সময় দিতে পারেন। সেটা হচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কি খুব অ্যাক্টিভ হয়ে গেল? তারা কি ইরানের পেইডেড লোকজন দিয়ে এই শীর্ষ নেতাদের কোথায় থাকছেন, কোথায় কি করছেন, ওটা টার্গেটের তথ্য পাঠিয়ে দিচ্ছে, তারপরে কি হামলাটা হচ্ছে, না কোনো ধরনের গুপ্ত হামলা হচ্ছে? আপনি আজকে 19তম দিন যুদ্ধের, একটু দর্শকদের যদি একটু বলতেন। আসলে আমরা আমাদের গতকালের নাকি পরশু দিন যেন বলেছিলাম যে ইসরায়েল আমেরিকার পক্ষ থেকে 27 রমজান বা ঈদের দিন এই দুইটাকে টার্গেট করে তারা খুব একটা বাজে কিছু করবে, এবং সেইটাই আমরা দেখলাম যে 27 রমজানের দিনই তারা এটা করেছে। এবং তারা ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ডক্টর আলী লারিজানি, তার সাহসী পুত্র ডক্টর মোর্তজা লারিজানি ও জেনারেল সৈয়দ ওয়াহেদ ফাতেমি নেজাদ, এদেরকে এবং তাদের দেহরক্ষীরা ছিল, তাদেরকে একসাথে হামলা চালিয়ে শহীদ করেছে। তো আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে লারিজানির উপর যখন মার্কিন এবং ইসরায়েলি হুমকি দেওয়া হয়েছিল তাদের মাথার মূল্য দেওয়া, তখন কিন্তু ডক্টর লারিজানি বলেছিলেন ইমাম হোসাইন আল ইসলামের একটি বক্তব্য, যে আমি মৃত্যুকে সৌভাগ্য এবং অত্যাচারীদের সাথে বেঁচে থাকাকে দুর্ভাগ্য বলে মনে করি। তো ইরানি নেতাদের বৈশিষ্ট্যই হলো তারা শহীদ হতে চান, তারা কখনো কোথাও লুকিয়ে থাকতে চান না। আমাদের নেতারা চায় শহীদ হতে। আর আপনি আরেকটা জিনিস জানবেন, পৃথিবীর অন্য দেশের সাথে ইরানের সেনাবাহিনী বা যারা ওদের বিপ্লবী বাহিনীগুলো এবং ওদের নেতৃবৃন্দের একটা পার্থক্য হলো, আমাদের যেমন সেনাবাহিনী একটা নির্দিষ্ট ক্যান্টনমেন্টে থাকে, ওদের কিন্তু ক্যান্টনমেন্ট এত বিশাল এলাকা জুড়ে ক্যান্টনমেন্টে অস্ত্রাগার আছে বিভিন্ন পয়েন্টে, এবং আর্মি অফিসিয়ালরা তারা নিজেদের বাড়িতেই থাকে। মানে আমাদের মতো যে আলাদা কোয়ার্টার ক্যান্টনমেন্ট একজন সারা পৃথিবীতে এইভাবেই থাকে বিশাল, কিন্তু ইরানের সিস্টেমটা হলো ভিন্ন। তারা জনগণের সাথে থাকে, আর্মিরাও জনগণের ভিতরে আছে, হ্যাঁ, এবং এভাবেই তারা আইন শৃঙ্খলা বাহিনীর আলাদা কোনো তেমন দপ্তর থাকতে পারে, কিন্তু এস্টাবলিশমেন্টটা এত আমাদের মতো না। হ্যাঁ, তো ওরা কি ইচ্ছা করে না? ওটা এইটা ওদের রেওয়াজ পুরনো, মানে এটা ইরানেরও 100 বছরের রেওয়াজ। তারা এইভাবে আলাদা করে ক্যান্টনমেন্ট করে না আর কি। হ্যাঁ, তো এদিকে ডক্টর লারিজানিকে আমরা কিভাবে চিনি? আমরা তো সাম্প্রতিককালে তাকে মাত্র দেখেছি, কিন্তু একটা মজার ব্যাপার হলো ইনি কিন্তু ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠার শুরু থেকেই এবং তার পরিবারের সদস্যরা ইসলামী বিপ্লবের সাথে গভীরভাবে জড়িত, এবং কেউ পাশ্চাত্যের লোকেরা তাদেরকে মার্কিন কেনেডি পরিবারের সাথে লারিজানির ফ্যামিলির তুলনা করেন। তার কারণ হলো ডক্টর লারিজানির বাবা ছিলেন একজন সিনিয়র শিয়া ধর্মীয় নেতা, তার বড় ভাই ছিলেন আয়াতুল্লাহ খামেনি এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, তার আরেক ভাই ছিলেন ইরানের বিচার বিভাগের প্রধান, তার ছোট ভাই ছিলেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী। লারিজানি নিজেই প্রথমে ছিলেন ইরানের যে বিপ্লবী বাহিনী সেটার একজন সিনিয়র কমান্ডার, এরপর সংস্কৃতি মন্ত্রী, পরপর 3 বার পার্লামেন্টের স্পিকার, একাধিকবার প্রেসিডেন্ট পদপ্রার্থী, এবং এক সময় প্রচার বিভাগের প্রধান, এবং ভিন্ন সময় 2 বার সিকিউরিটি কাউন্সিলের প্রধান। আপনি একটা মজার ব্যাপার, উনি কিন্তু যখন ইরানের তথ্য সম্প্রচার বিভাগে ছিলেন তখন উনি বাংলাদেশ সফর করেছিলেন, এবং তার সাথে দেখা হওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। উনি যখন ঢাকায় এসেছিলেন সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন। শুধু তাই না, পারিবারিকভাবে তিনি ছিলেন ইসলামী রিপাবলিকের একদম ভিতরের লোক। তার
এক ভাইকে কিন্তু এক সময় আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি হিসেবেও চিন্তা করা হতো, হ্যাঁ, এবং তিনি জোর আলোচনায় ছিলেন। আর মজার ব্যাপার হলো তিনি বিয়ে করেছিলেন ইরানের বিপ্লবের রুহুল্লাহ খোমেনিকে বলা হয় আধ্যাত্মিক নেতা, আর যে দার্শনিক নেতা ধরা হয়তো আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারিকে। আয়াতুল্লাহ মুর্তজা মোতাহারির বড় মেয়ের জামাতা ছিলেন ইনি, এবং ইনি কিন্তু প্রাচ্যে পাশ্চাত্যে সব দিকে আধুনিক শিক্ষা এবং ধর্মীয় শিক্ষা সবটাতেই পারদর্শী ছিলেন। ইনি দর্শন শাস্ত্রে তার ভালো দখল ছিল। আর কেনেডি পরিবারের সাথে তার পার্থক্য হলো লারিজানি পরিবারের ক্ষুদ্র সদস্যরা শুধুমাত্র সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করেননি, একই সাথে জ্ঞান, বিজ্ঞান, দর্শন ও শিক্ষা দীক্ষায়ও তাদের সবার অর্জন ছিল স্মরণীয়। তার এক ভাই ইরানের সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্সেরও প্রতিষ্ঠাতা। তার আরেক ভাই ছিলেন তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের চ্যান্সেলর। আর তিনি তো একজন দার্শনিক, গণিতের উপর ব্যাচেলার শেষ করলেও পরবর্তীতে তিনি মাস্টার্স এবং ডক্টরেট করেন দর্শনের উপর। তার পিএইচডি থিসিস ছিল জার্মান দার্শনিক ইমানুয়েল কান্টের উপর। পুরোটা জীবন রাজনীতির পেছনে অতিবাহিত করলেও কখনোই তিনি তার মূল দায়িত্ব থেকে সরে যাননি, সেটা হলো শিক্ষকতা। তিনি ছিলেন তেহরান ইউনিভার্সিটির দর্শনের অধ্যাপক। তার অধ্যাপনার জীবনে তিনি দর্শনের উপর 6টি বই এবং অসংখ্য পেপার ও নিবন্ধ রচনা করেছেন। রাজনীতি, দর্শন এবং গণিত এই 3 শাখার উপর অবাধ বিচরণ থাকায় লারিজানি তার লেখা প্রবন্ধগুলোতে এগুলোর মধ্যে সম্পর্ক খোঁজার চেষ্টা করেছেন, এবং পশ্চিমা পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত তার উপর লেখা আর্টিকেলগুলো থেকে বোঝা যায় তার শত্রুরা এ বিষয়ে তার অগাধ পাণ্ডিত্যে এক কথায় স্বীকার করতেন। রাজনৈতিক জীবনে লারিজানি ছিলেন অনেকটা প্র্যাগমেটিক। সরকারের থেকেও বিভিন্ন সময় তিনি সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করতেন। 2009 সালের সরকার বিরোধী আন্দোলনের সময় তেহরান ইউনিভার্সিটির ছাত্রদের উপর ক্র্যাকডাউনকেও তিনি সমালোচনা করেছেন। বিদেশি কূটনীতিকরা যারা তার সাথে মিশেছেন, আলোচনা করেছেন, নিউক্লিয়ার ডিল নিয়ে নেগোশিয়েট করেছেন, তাদের বক্তব্য অনুযায়ী খামেনির মৃত্যুর পর যে অল্প কয়েকজন ইরানি শীর্ষ কর্মকর্তা ছিল তাদের সাথে পশ্চিমারা আলোচনার মাধ্যমে এক ধরনের সমঝোতায় পৌঁছতে পারত, লারিজানি ছিলেন তাদের মধ্যে অন্যতম। কিন্তু সেই লারিজানিকে গতকাল কদরের রাতে ইসরায়েল শহীদ করে ফেলল। তার পরবর্তী রিপ্লেসমেন্ট অবশ্যই তাদের যে বিপ্লবী বাহিনীগুলোর রিকমান্ড অনুযায়ী হবে, এবং সে মোটামুটি লারিজানির চেয়ে আরো হার্ডলাইনার হবে। সম্ভাব্য একজন হিসাব করা যায় ডক্টর বাকের কালিবাফ, উনি কিন্তু ব্যাপক হার্ডলাইনার। তারপরে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর আলী লারিজানি ছিলেন ইরানের ডিফ্যাক্টো লিডার। আসলে তিনি সবকিছু পরিচালনা করছিলেন। অফিসিয়ালি যে পদেই তিনি ছিলেন সেই পদেই তিনি ছিলেন মাত্র শেষ 1 বছর, লাস্ট 1 বছর অফিসিয়াল পোস্টে। এর একটা কারণ আছে, আপনি দেখবেন যে ইরানের বর্তমানে যে শাসক প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মানে ওখানে তো রাজনৈতিক দল না, একটা গোষ্ঠী এক হয়ে নির্বাচনের আগে, তো পেজেশকিয়ানদের সবসময় ধরা হয় নরমপন্থী, এবং এদেরকে অনেকটা মার্কিনীদের সাথে আপোষ করে চলার নীতি। পেজেশকিয়ানের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। হ্যাঁ, তো এই কারণেই আয়াতুল্লাহ খামেনি ডক্টর লারিজানিকে ডেকে নিয়ে বিশেষভাবে, লারিজানিও কিন্তু এক সময় একটু সংস্কারবাদী টাইপের এই ধরনের মন মানসিকতা পোষণ করতে চাইতেন, কিন্তু পরে যখন রাহাবারের সাথে তার বিভিন্ন সময় অনেক মিটিং টিটিং হলো তখন তার এগুলোর পরিবর্তন ঘটে এবং তিনি রাহাবারের সাথে এই সুপ্রিম কাউন্সিলের রাহাবারের পরামর্শ এখানে যোগ দেন। তো এখন এই পদে তার তো কোনো বিকল্প ছিল না। আর ইরানের সিস্টেমটাই এমন যেখানে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী, ব্যক্তি না। হ্যাঁ, তো ব্যক্তির জন্য সেখানে কোনো কিছু থেমে থাকে না। আর কিন্তু পাশ্চাত্যের লোকরা মনে করছে যে ব্যক্তিকে সরিয়ে দিলেই বুঝে ওদের প্রতিষ্ঠান ভেঙে যাবে। একটা প্রশ্ন, আপনি যেহেতু বললেন ব্যক্তি না প্রতিষ্ঠানে বড় কথা, আমরা দেখে আসি, কিন্তু একজন অভিজ্ঞ লোক প্লাস হচ্ছে একজন যুদ্ধের মধ্য দিয়ে যুদ্ধের ময়দানে কমান্ডিং অফিসার যেভাবে বেড়ে উঠছে, তার কি অবস্থা, মানে তার শূন্যতাকে পূরণ আসলে সম্ভব? আসলে পৃথিবীতে কোনো মানুষেরই শূন্যতা পূরণ হয় না, কিন্তু রিপ্লেসমেন্ট হয়। আর ইরানের বিষয়টা হলো এরকম, ওইখানে এত এত বেশি লোক তৈরি করা আছে যে আপনি 1 2 3 4 মেরে মানে সিস্টেম নষ্ট করতে পারবেন না। হ্যাঁ, ডক্টর লারিজানির মতো বাকির কালিবাফ আরো আছে, এবং ইরানে অনেক জেনারেল আছে যারা নিজেদেরকে আসলে সামনেই আনতে চান না। হ্যাঁ, তো এবং এই একটা কথা জানা যায় যে লারিজানির পরে কে হবে এরকম 4 জন ব্যক্তি সেট করা আছে। তো এগুলো একটা বিষয়। অবশ্যই লারিজানির শাহাদাত ইরানের জন্য একটা বড় আঘাত, এবং ওর মেধাকে কোনোভাবে ছোট করে দেখা যায় না। এবং আয়াতুল্লাহ লারিজানির আল্লাহ তার অপরাধগুলো ক্ষমা করে তাকে শহীদ হিসেবে কবুল করে নিক, এবং ইরান আমেরিকার আগ্রাসনের মুখে শক্তভাবে টিকে থাকার সামর্থ্য দান করুক, আমরা সেই দোয়া করব। আপনার কাছে আমি আসবো, একটু দর্শকদের কাছে যাই আপনার অনুমতি নিয়ে, তারপর একটু আপডেট গুলো শুনলাম এর প্রতিশোধমূলক কি কি হামলা চালিয়েছে, কোথায় কোথায় হামলা চালিয়েছে, প্লাস হচ্ছে আপনার যেটা আমরা জানতে চাইবো যে আমাদের বাংলাদেশের ব্যাপারে কিছু খবর আছে, ইরান থেকে বাংলাদেশের দেশে ফেরানো হচ্ছে, আর এটা আমরা গতকালই বলেছিলাম। হ্যাঁ, আর ওই যে আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে পড়ার সমস্ত বিষয় নিয়ে কথা বলেন। আর
নেতানিয়াহুর একটা স্টেটমেন্ট আছে, ওনাকে দেখানো হয় মুক্তিদাতা ইরানের হিসাবে, যত সব আউল ফাউল সব পর্যবেক্ষণও আছে, কিন্তু আমাদের বলতে হয়। তো আমি একটু দর্শকদের কাছে এসে তারপর আপনার কাছে যাবো, আপনি এগুলো বলেন। বিলাল আহমেদ লিখছেন, আজকের অনুষ্ঠানের প্রথম দর্শক, টরন্টো থেকে দেখছেন, থ্যাংক ইউ ফর গুড নিউজ। আপনাকে ধন্যবাদ এবং কানাডাবাসীকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাবেন। ফজল হক লিখছেন, আল্লাহ পাকের ইচ্ছায় সবকিছু হয়, তাই না? পাম্পের বাংলাদেশ, গাজীপুর থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। হাজারা লিখছেন, আজকে ইরানের অনেক নেতা মারা গেছে, মিথ্যা আবেগ দেখিয়ে লাভ নেই। এটা উত্তর অলরেডি আতিক ভাই দিয়ে দিচ্ছে এই অনুষ্ঠানের প্রথম ভাগে, নিশ্চয়ই আপনি দেখেছেন। ঢালি লিখছেন, শয়তানে কি সাথে অপেরা গেছে, ওই আপনার নেতানিয়াহুর মারা যায়। নেতানিয়াহু সম্বন্ধে সর্বশেষ যেটা আমরা বিভিন্ন মিডিয়ায় দেখতে পেলাম সেটা হচ্ছে মিশরের সাবেক একজন রাষ্ট্রদূত, যার পোস্টিং ছিল ইসরায়েলে, তিনি বলছেন যে জেরুজালেমের যদি উনি বেঁচে থাকেন, উনি ডাউট করছেন, উনি মনে করছেন মারাই গেছেন, যদি বেঁচে থাকেন, যদি ইফ 1% বেঁচে থাকেন, তাহলে জেরুজালেমের নিচে যে বাংকার আছে সেখানে থাকতে পারে, কিন্তু উনি আসলে নাই। এটা আজ হোক না হোক প্রকাশ পাবে, কিন্তু ওখানেও একই অবস্থা, ওর চেয়েও কট্টরপন্থী আছে, কারণ ওখানে তো পুরো একটা লবি কাজ করে। এবং গতকাল আমরা দেখলাম যে আমেরিকার কাউন্টার টেররিজমের প্রধানের পদত্যাগ, এবং উনি এক্সে ওটা দিয়ে দিয়েছেন। এবং লারেজানি উনি হলেন জো ক্যান্টার, উনি পদত্যাগ করছেন এবং উনি বলেছেন যে আমি ইরানের বিরুদ্ধে এই অন্যায় যুদ্ধ সমর্থন করি না, এবং ইরান আমাদের জন্য কোনো হুমকিও ছিল না, বরং ইহুদিবাদী লবি এবং ইসরায়েলের চাপে পড়েই আমরা এই যুদ্ধে যোগ দিয়েছি। এর আগে আফগানিস্তান ইরাকে সেম কেস হয়েছে, সে এবং বলে দিয়েছে। এবং এই স্টেটমেন্টটা কিন্তু যখন কালকে আপনার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি বলছেন, তখন কিন্তু এই স্টেটমেন্ট উনি দেখাইছেন যে তোমাদের ভিতরের লোকে এই কথা বলছে, এটাই সত্যি। তারপরে মাসুদ লিখছেন, নরসিংদী জেলা থেকে দেখে প্রতি রাতে আপনাদের ভিডিও দেখে, ধন্যবাদ আপনাকে। নরসিংদীবাসীদের প্রতি আমাদের শ্রদ্ধা। জাকির হোসেন লিখছে, পাবনা থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ। আফাজ লিখছেন, ভালো ছিল অনুষ্ঠানটা, আপনাকে ধন্যবাদ। এবিসি লিখছে, মুসলিম নেশন জয় হবে ইনশাল্লাহ। নমরুদ্দের খাতায় আমির, স্যার আসসালামু আলাইকুম, আপনাদের নিউজ লাইক করে পার্সোনাল থ্যাঙ্কস, ধন্যবাদ আপনাকে। হোসেনা লিখছেন, ধন্যবাদ দুই ভাইকে, দুই ভাইয়ের ইরান, আমেরিকা ও ইসরায়েলের কথা ভীষণ খুব ভালো লাগে, টেকনাফ উপজেলা। আপনাকেও ধন্যবাদ হোসেনারা। আমার কাছে আরো কিছু কমেন্টস আছে, এটা আমি শেষের পর্যায়ে পড়বো। আতিক ভাই আপনার কাছে আবার ফিরে যাই। আচ্ছা, যেমন কালকের আসলে ওই ইসরায়েলি হামলার পরে কিছু গুজব ছড়িয়ে পড়ে, যেমন বলা হয়েছে যে এটাকে নিরপেক্ষভাবে এখনো যাচাই করা সম্ভব হয়নি ইরানি সোর্সগুলো থেকে। ইরানের নিরাপত্তা বিষয়ক যে উপপ্রধান উনি আলী রেজা বায়েত, উনিও শহীদ হয়েছেন বলে কেউ কেউ বলছে, কিন্তু এটা এখনো ক্লিয়ার হওয়া যায়নি। ইনি এই নিরাপত্তা পরিষদে যোগ দেওয়ার আগে ইনি ইরানের হজ ও তীর্থযাত্রা মানিয়ে যে জিয়ারত সংস্থার প্রধান ছিলেন, এবং ইনি খুবই প্রচার বিমুখ ছিলেন, যার ফলে ইনি খুবই দক্ষ লোক কিন্তু প্রচার বিমুখ। এইরকম অনেক লোক কিন্তু ইরানে আছে, যার ফলে এগুলো আসলে করা যায়নি। আর আরেকটা জিনিস, ডক্টর আলী লারিজানি উনি মৃত্যুর আগে কিন্তু মুসলিম বিশ্বের উপর যে বক্তব্য দিয়েছিলেন, সেইখানে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই ইরান কখনোই পিছু হটবে না। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, এবং সেই আহ্বানে তিনি বলেন, কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কেউ যদি হে মুসলিমরা বলে আহ্বান জানায় আর তার ডাকে কেউ সাড়া না দেয়, তবে সে কি মুসলিম? এই হাদিসটি তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন। এবং একই সাথে তিনি বলেন যে ইরান প্রতিবেশী দেশগুলোর উপর আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় না, বরং মুসলিম বিশ্বের ঐক্য যদি বাস্তবায়িত হয় তবে তা সব রাষ্ট্রের নিরাপত্তা, অগ্রগতি ও স্বাধীনতা নিশ্চিত করতে সক্ষম। এবং আপনি ইরানের যে আগের যে প্রতিষ্ঠাতা রাহবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি, উনি কিন্তু সোভিয়েত ইউনিয়নের পতনের আগে যখন রুশ রাষ্ট্রদূত বা কেউ ওনার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল, তখন উনি কিন্তু একটা চিঠি দিয়েছিলেন গর্বাচেভকে। তখন সেই চিঠিতে কয়েকটা জিনিস বলেছিলেন, সেগুলো কিছুদিনের মধ্যেই ফলে যায়। একটা বলেছিল যে এখন থেকে কমিউনিজমকে ইতিহাসের জাদুঘরে খুঁজতে হবে, এবং সেই চিঠিতে উনি এই যে এখনকার মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই আজকের যে পরিস্থিতি, এটা সম্পর্কেও তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে পশ্চিমা এই দেশটি শৌর্য বীর্য সহকারে ডুবে যাবে। আর বর্তমান রাহবার যিনি শহীদ হলেন আয়াতুল্লাহ সাইদ খামেনি, উনি কিন্তু 2024 সালের ডিসেম্বরে এক বাণীতে বলেছিলেন যে মহান আল্লাহর ইচ্ছায় এই যে ইসলামী প্রতিরোধ ফ্রন্ট, মানে উনি লেবানন, ফিলিস্তিন, ইরান, ইরাক এগুলোতে, এদের চেষ্টায় মধ্যপ্রাচ্য হতে মার্কিন যুক্তরাষ্ট্র বিতাড়িত হবে। তার মানে ইনাদের এই বক্তব্য কিন্তু এগুলা কিন্তু ঐশী বক্তব্য, আমাদের সাধারণ আলেমদের মতো ইনাদের বক্তব্য না। হ্যাঁ, যার ফলে এটা কিন্তু একটা বিষয়। আর
এরপরে যেটা হয়েছে যে গতকাল খাতামুল আম্বিয়া যে ওদের সেন্ট্রাল কমান্ডার আছে একজন, ইনি এখন মনে হয় দায়িত্ব নিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে। হ্যাঁ, ইনি হলে আবার একই সাথে ইনি বাসিস যে মোস্তাজাফিন বাহিনী ওটার প্রধান। আচ্ছা, বাসিস সম্পর্কে একটু বলে, আমাদের দেশে অনেকে হয়তো বুঝবে না। ইরানে কিন্তু সেনাবাহিনী যেমন আছে, তার সেনাবাহিনীও কিন্তু এখন হামলা করতেছে আলাদাভাবে। ওই যে আপনার যে ওদের যে একটা বিপ্লবী বাহিনী করছে, ওরা যেমন ডিসেন্ট্রালাইজ হয়েছে, সেনাবাহিনীও কিন্তু এখন ডিসেন্ট্রালাইজ, প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা ভাবে তারা আক্রমণ করতেছে। হ্যাঁ, এবং আর বাসিসটা হলো আমাদের দেশে যে আনসার বাহিনী, হ্যাঁ, কিন্তু আমাদের আনসার কিন্তু সক্রিয় না, আর ইরানের বাসিস কিন্তু সক্রিয়। তারা ইরাকের সাথে দীর্ঘ যুদ্ধে অংশ নিয়েছে এবং এরা অনেকটা প্যারামিলিটারি টাইপের। হ্যাঁ, যার ফলে এদের বক্তব্য কিন্তু, তো এটার যে প্রধান যে মেজর জেনারেল আব্দুল্লাহি, ইনি কিন্তু গতকাল হামলার পর একটা বক্তব্য দিয়েছেন যে আমরা অবশ্যই চমক দেব। হ্যাঁ, এবং তিনি যেটা বলছেন যে এই অঞ্চলের দেশগুলো কুফর ও অধ্যত্বের নেতাদের সাথে যেন না জড়ায়, এই আহ্বান জানিয়েছেন। এবং গতকাল আপনি খেয়াল করবেন এই হামলার সময় লারিজানির বাড়ি যেমন, উনি কিন্তু ওনার অফিসে ছিলেন। প্রথমে বলা হয়েছিল ওনার মেয়ের বাড়িতে উনি আঘাত করতেন, পরে না, উনি মেয়ের বাড়িতে না, অফিসে ছিলেন। এবং ইনি পরে দেখা গেছে যে ইরানের আকাশে তখন মিরাজ বিমানের দেখা গেছে, এবং সেই মিরাজটা অবশ্যই কাতার অথবা আরব আমিরাতের। তো তাদের প্রতি কিন্তু আবার কপালে আরো শনি আছে, বোঝা যাচ্ছে আর কি। আচ্ছা, আমরা যে প্রশ্নটা আপনার প্রথমে করে রাখছিলাম যে ইন্টেলিজেন্সদের কি সাহায্য করছে ইরানি পেইড কোন বিরোধী দলের লোকজন, ওরা তো সরাসরি মোসাদ সরাসরি সেখানে অ্যাটাক করছে না বা তথ্যগুলো দিচ্ছে না। আসলে বিষয়টা মানে ওই যে আপনাকে, ওনারা তো ঘোরাফেরাও তো একদম ওপেনলি করে, এটা ওদের ইন্টেলিজেন্সের যে আপনি যেটা বলছেন কিছুটা হয়তো এগুলো থাকতে পারে, কিন্তু তারপরে ওই যে আমি আপনাকে বললাম যে ইরানি নেতারা কিন্তু খুব ওপেন, এবং তাদের মধ্যে একটা প্রবণতা হলো আমাদের নেতাদের মধ্যে যেমন দীর্ঘদিন বেঁচে থাকা যায়, প্রচুর সম্পদ আহরণ করতে চায়, আর ইরানি নেতারা ততোধিক শহীদ হওয়ার প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা থাকে, যার ফলে মানে ওরা সব সময় ওই যে নিজেদের বাড়ি ঘরে থাকে, ওই রকম ওইভাবে বেশি সিকিউরিটিও মেনটেন করে না, কারণ তারা বিপ্লবের লোক বলে মনে করে। আর পাশ্চাত্য যেভাবে নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করে, আপনি দেখলেন যে আল কুদস দিবসে উনি একদম সাধারণভাবে সাধারণ মানুষের সাথে বাইকের পিছনে তিনি প্রেসিডেন্ট বাইকের পিছনে ঘুরছেন, বিচার বিভাগের প্রধান এই পিছনে বোম ফুটতেছে, উনি বক্তব্য রাখছেন। যার ফলে ওইখানে আসলে ওরা এটা আমাদের মতো ভাবে চিন্তাও করে না, ভাবেও না, কারণ তারা আয়াতুল্লাহ খামেনিও যেমন বলছিলেন যে আমাদের এই আন্দোলনটা হলো কুদস মুক্তির ধারাবাহিকতা, মানে বাইতুল মুকাদ্দাসের যে মুক্তির ধারাবাহিকতা। কালকে যে মানে ব্যাপক হামলাটা করেছে সেটাতে তেল আবিবের মেট্রো এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু তছনছ, এগুলো ছবি কিন্তু সব সাইডে আছে, গার্ডিয়ান এবং ওদের জেরুজালেম পোস্ট থেকেই এগুলা লিক হয়েছে। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, গতকালের হামলায় কিন্তু যে রাফায়েল বিখ্যাত যে অস্ত্র নির্মাতা কোম্পানি মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের কিন্তু ইসরায়েলের একটা শাখা আছে, রাফায়েল ওয়েপন ম্যানুফ্যাকচারিং সেন্টার, সেইটা এবং ইসরায়েলের সাইবার টেকনোলজি সেন্টার, এই দুইটাতেই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে গতকাল। এবং লেবাননের উত্তরাঞ্চল যে আপনি খালি একই সাথে ইরান না, এখন কিন্তু লেবাননের সেম ভাবে অ্যাক্ট করছে। লেবাননের উত্তরাঞ্চলে কি একটা যে ওদের যে অপারেশনের নাম দিয়েছে খাইবার 1, এই খাইবার 1-এর আওতায় তেল আবিবের দক্ষিণে রামাত গান এলাকায় যে মিসাইল হামলা হয়েছে, সেখানে ইসরায়েলি প্রথমবার স্বীকার করছে তাদের 2 জন নিহত এবং বলছে বয়স্ক দম্পতি, আর 200 জনের অধিক আহত হয়েছে। তার মানে তো এটা ইসরায়েলের স্বীকার করার ইতিহাসে সর্বোচ্চ। তারা বলে যে পুরো যুদ্ধে আমাদের 200 আহত হয়েছে, আর এখন দেখেছে একদিনেই বলতেছে তারা 200, তার মানে এখানে আরো অনেক হামলা খুব ব্যাপক। এবং আরেকটা খেয়াল করবেন যে যেমন মার্কিনীদের পক্ষ থেকে প্রচার যে মানে মনোবল ভেঙে দেওয়ার জন্য তরুণদের, ইরানের যেমন অস্ট্রেলিয়া তাদের নারী ফুটবল টিম গিয়েছিল, বলা গেছে ওরা সব আশ্রয় নিতে চায়, কিন্তু পরে দেখা গেছে সব অর্ধেকের বেশি সব চলে এসেছে। হ্যাঁ, এবং তারা বলছে যে আমরা তোমাদের আশ্রয় থাকবে। ঠিক একইভাবে ইরানের একজন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলার মেহেদি কারেমি, যিনি জাতীয় দলেরও প্লেয়ার এবং ইউরোপে ফুটবলের খুব আকর্ষণীয়, তাকে বিভিন্ন জার্মান বুন্দেসলিগে খেলতেন। হ্যাঁ, তো ইনি ইউরোপের ফুটবলের চাকচিক্য ছেড়ে দেশে ফিরে এসেছেন এবং দেশের যে বিপ্লবী বাহিনীতে যোগ দিয়েছেন, কারণ জানেন ইরানের সব তরুণেরই প্রশিক্ষণপ্রাপ্ত আছে এবং তারা চাইলেই জয়েন করতে পারে দেশের প্রয়োজনে। এবং তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এটাই সেই সময় যখন আমার দেশের জন্য আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন, আমি কি করে বিদেশে থাকি। তো এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার যে আমাদের দেশের মানুষের। আর আরেকটা বিষয় হলো
যে কালকে কিন্তু ওই ইসরায়েল আমেরিকায় যে লারিজানিকে হত্যার পাশাপাশি তারা কিন্তু যে একটা ব্যাপক চেষ্টা করেছিল, যে এতদিন যেটা আমরা আশঙ্কা করতেছিলাম যে বিপ্লব বিরোধীদের কিভাবে নামানো যায় মাঠে। তো সেই জন্য কালকের শেষ বুধবারের রাত, এটা হলো আবার ইরানি মাসের হিসেবে মনে হয় ওদের শেষ মাস, এটার যে শেষ বুধবার, এই রাতে এমনিতেও ইরানের তরুণ তরুণীরা একটু হই হুল্লোড় একটা উৎসব আছে, হই হুল্লোড় করে, এবং সেই হই হুল্লোড়ের ফাঁকে কালকে তারা চেয়েছিল এই উচ্ছৃঙ্খল তরুণদের নামাতে, কিন্তু ইরানের বিপ্লবী জনগণ এবং বাসিজ এবং যে বিপ্লবী বাহিনী এরা এটাকে রুখে দিয়েছে। যার ফলে মানে তাদের এটা, আমার ধারণা এটা ছিল তাদের এই স্বাভাবিকভাবে শেষ চেষ্টা, এখন হয়তো তারা অস্বাভাবিকভাবে শেষ চেষ্টা করবেন। এবং ওই আরেকটা যেটা বললেন যে হ্যাঁ, বাংলাদেশিদের কিন্তু আসলে ওই আজারবাইজান থেকে বাই রোডে বাকু নিয়ে যাওয়া হচ্ছে, এবং গতকালই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2 জন কর্মকর্তা ঢাকা থেকে রওনা হয়ে গেছেন, এবং তুরস্কে যে আমাদের রাষ্ট্রদূত উনি আজারবাইজানে চলে এসেছেন। ওইখান থেকে পরে তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফিরিয়ে আনা হবে, 200 বা তার কিছু বেশি হতে পারে, সংখ্যাটা এখনো ইরান থেকে। আর আরব আমিরাত কিন্তু এখন ওই যে খোলা ময়দানে ঈদগাহে নামাজ না পড়ে তার জনগণকে বলছে যে তারা যেন মসজিদে একটু রক্ষিত এলাকার মধ্যে নামাজ পড়ে। আর গতকাল মানে আসলে যে ইসরায়েল চাচ্ছে যুদ্ধটাকে বিস্তৃত করতে, এই জন্যই কিন্তু আপনি আরব আমিরাতের যে মিরাজ বিমান, কাতার বা আরব আমিরাত এই দুইজনের কাছে আছে, এই মিরাজ বিমানকে কালকে রাতে দেখা গেছে। তার মানে হলো এই দুইটা দেশের উপর ইরানি মিসাইল ব্যারেজ নতুন ভাবে যাবে, এবং অলরেডি ইরান 54 বা 55তম মিসাইলের হামলা চালিয়েছে। এবং কালকে কিন্তু ইরানের যে এই যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক কেন্দ্র এবং ইরানের সরকার উভয়ই একটা বিবৃতি দিয়েছে যে শত্রুপক্ষ ইরানের যে বুশেহেরের যে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ওইটার আশেপাশে হামলা চালিয়েছে, সম্ভবত একটি উড়ন্ত কিছু দিয়ে, এটা ড্রোন হতে পারে বা ছোট খেলনাও হতে পারে, কিন্তু হামলায় বিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। তো এটা কিন্তু আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন, মানে আপনি এইসব কেন্দ্রের আশেপাশে হামলা করতে পারেন না, এবং এর ফল কিন্তু ভয়াবহ হতে পারে, স্থানীয় অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে। তা এই ছিল আপনার কাছে আজকে, আশা করতেছি কালকে আরো তথ্য নিয়ে আতিক ভাই আমাদের সাথে যোগ দিবেন। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটা কেমন লেগেছে আপনারা জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের বিশ্ব সংযোগটা দেখছেন, ফলো করছেন, কমেন্ট করছেন, সেটা একটু জানিয়ে দিন। আপনার সবাই ভালো থাকবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পার্সিয়ান গলফে যারা আছেন আমাদের ভাই বোনেরা, তারা নিরাপদে থাকবেন, এবং সরকার যেভাবে আপনাদের নির্দেশনা দিয়েছে সেভাবে চলার চেষ্টা করবেন। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি আমাদের দুজনের তরফ থেকে। আপনারা সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন, এবং তথ্যের মধ্যে থাকবেন, সবসময় নিজেকে আপডেট রাখবেন। এই বলে আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আল্লাহ হাফেজ।